আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে বল, মানে ফোর্স। তো তোমরা যারা আমার সাথে গতি চ্যাপ্টারটা ঠিকভাবে পড়ছো তারা আহ, আশা করি বল চ্যাপ্টারটাও অনেক সুন্দর করে পড়তে পারবা। আর যারা গতি চ্যাপ্টারটা হয়তো মানে কোনোভাবে প্র্যাকটিস বেশি করা হয়নি বা করা হয়নি, কোনো কারণে তোমাদের মিস হয়েছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে ঠিকভাবে করো। আর এই চ্যাপ্টারের থিওরি যেভাবে আমি তোমাকে ফিজিক্স পড়তে বলছি না, আমি নোট করে দিব, নোট খাতাটা ভালো মতো পড়বা, মনে রাখবা গতিতে তারাই ভালো করছে যারা নোট খাতা ভালো মতো পড়ছে, দেন বোর্ড সিকিউ প্র্যাকটিস করছে, তারা একাই বোর্ড সিকিউ সমাধান করতে পারছে। তো বল চ্যাপ্টারের জন্য আমি তোমাদেরকে সেম রিকোয়েস্টই করব, তোমরা আমি যে নোটটা করে দিব নোট খাতাটা খুব ভালোভাবে পড়বা, তাহলে তোমরা সিকিউ একা একাই সমাধান করতে পারবা, আর বাকিটুকু তো আমি হেল্প করবই। ঠিক আছে, তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। তো এই চ্যাপ্টারটা কঠিন কোনো চ্যাপ্টার না, এটা মেকানিক্সের একটা চ্যাপ্টার। আর চলো শুরু করি। তো প্রথম যে টপিকটা পড়বো আমরা বলে সেটা হচ্ছে জড়তা। তো অলরেডি গতি চ্যাপ্টারে তোমাদেরকে আমি জড়তা মানে বুঝে আসছি, রাইট? জড়তা মানে কি বলো তো? স্থির বস্তু সবসময় স্থিরই থাকতে চাই, যে আমি থাইমা আছি, আমি সারা জীবন থেমেই থাকবো আনটিল তুমি আমাকে কোনো বল না দাও, তুমি ধাক্কা না দাও, আমি তো নড়বো না, বা আমি নিজের শরীর থেকে কোনো ফোর্স না দিয়ে যদি আমি চলা শুরু না করি, আমি তো চলবো না, আমি এখানে স্থিরই থাকবো। প্লাস হচ্ছে, ধরো একটা বস্তু চলতেছে, আমি এই এই কলমটাকে আমি সামনে মারলাম, তো এইটাও একটা চলমান বস্তু, সবসময় চলতেই থাকবে। যদি আমি ওকে বাধা না দিয়ে থামাই, যদি না থামানোর চেষ্টাই না করি, তাহলে কি সে কোনোদিনও থামবে? থামবে না। আমাকে কোনো না কোনোভাবে একটা বাধাজনিত বল দিতে হবে যাতে বস্তুটা কি হয়, থামতে পারে। ঠিক আছে, তো এই যে বস্তু যেখানে আছে, যে অবস্থা আছে, সেটা থাকার যে প্রবণতা তার, সেটাই কি? জড়তা। তো আমি জড়তা সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমাদের নুস্খাটার শুরুতেই সংজ্ঞাটা থাকবে জড়তার, এবং এইভাবেই তোমরা পরীক্ষায় লিখবা। তো চলো আমার সাথে কুইক লেখো, ঠিক আছে? তো আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে জড়তার সংজ্ঞা। ওকে, তা জড়তা মানে কি? জড়তার সংজ্ঞাটা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা। বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, তাকে, বা এইভাবে লেখো, প্রবণতা বা ওই অবস্থাতে থাকার, ওই অবস্থাতে থাকতে চাওয়ার যে ধর্ম। তাহলে বস্তু যে অবস্থা আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা ওই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলা হয়। তো এটা তোমরা সবাই জানি জড়তার সংজ্ঞা। তারপর আমি নোট খাতার সুন্দর করে নোট থাকবে যাতে আমরা কুইক রিভিশন দিতে পারি। তো দ্যাটস ইট, এটা কি বলি আমরা, কি জড়তা। এখন তোমার আমি একটা এমসিকিউর জিনিস দিই। দেখো, জড়তা মানে কি? আমি থাইমা আছি, আমি থাইমা থাকার যে প্রবণতা, এটি হচ্ছে জড়তা। এখন আমি থাইমা আছি আর এই কলমটাও থাইমা আছে, বলো তো কাকে মুভ করতে তোমার সহজ হবে বেশি? অবশ্যই কলমটাকে। কলমটাকে একটু ধাক্কা দিলে কিন্তু সে সামনে চলে যাবে, আমাকে কিন্তু একটু জোরে ধাক্কা দিতে হবে। তোমাকে যদি বলি এই বিল্ডিংটাকে সরাইতে, এই বিল্ডিংটাকে কিন্তু সহজে তুমি ধাক্কা দিয়ে সরাইতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে কি বলতো, যার ভর বেশি তার জড়তাটাও বেশি, তার ওই অবস্থাতে থাকার প্রবণতাটা বেশি। যেটা ভারী, যেটা ভর বেশি, পদার্থের পরিমাণ যার ভিতর বেশি, তাকে থামানো কঠিন, তাকে স্টার্ট করাও কঠিন। একটা সাইকেলকে যত সহজে স্টার্ট করা যায়, একটা ট্রাককে কিন্তু অত সহজে স্টার্ট করা যায় না। আবার থামানোর ক্ষেত্রে সেম, সাইকেলকে যত সহজে থামানো যায়, ট্রাককে কিন্তু অত সহজে থামানো যায় না। তাহলে আমি কি বলতে পারতেছি? ভর বেশি, ভর বেশি হলে জড়তাও কি হয়? বেশি হয়। আর ভর কম হলে জড়তা কম হয়। ঠিক আছে, তাহলে ভর কম হলে জড়তাটাও কম হয়। তো এই দুটো পয়েন্ট তোমাকে জানতে হবে, যে ভর বেশি হলে জড়তা বেশি হয়, ভর কম হলে জড়তা কম হয়। তো দ্যাটস ইট, জড়তা ডান, আমরা এগুলোতে যাব না। জড়তা দুই প্রকার আমরা জানি, স্থির জড়তা, গতিশীল জড়তা। তো ওগুলোতে আমরা যাব না, আমরা এখন ডিরেক্ট চলে যাব কই? বল।
আর আমাদের চ্যাপ্টার কি নিয়ে, বল নিয়ে। তো চলো আমরা এখন বল পড়ি। সো পজ করে লিখে নিও। এখন আমরা যাব বল। ওকে, তো বলের সংজ্ঞাটা আমরা তাহলে কি লিখবো? ঠিক আছে, বলের সংজ্ঞাটা কি? বলের সংজ্ঞাটা হচ্ছে স্থির বস্তুকে, স্থির কোনো বস্তুকে গতিশীল করতে বা গতিশীল কোনো বস্তুকে স্থির করতে বা দিক পরিবর্তন করতে যে ভেক্টর রাশির প্রয়োজন হয়, যে ভেক্টর রাশির প্রয়োজন হয় তাকে বল বলে। তো তোমরা বুঝতে পারতেছো, সংজ্ঞা এখানে না বোঝার কিছু নাই, জাস্ট আমি সুন্দর করে লিখে দিছি। আমি স্থির আছে, আমাকে গতিশীল করতে কি দিতে হবে? বল। কেউ গতিশীল আছে, তাকে থামাইতে বা তার দিকটা চেঞ্জ করতে, যাচ্ছে এই দিকে, তাকে তুমি এই দিক করতে যাচ্ছ, তোমার কি দিতে হবে? বল। তাহলে যে গতিশীল আছে তাকে স্থির করতে বা দিক পরিবর্তন করতে যে রাশিটা দিতে হয় তাকে আমরা কি বলতেছি? বল। সো এটা হচ্ছে বলের সংজ্ঞা, সুন্দর করে লিখবা পরীক্ষায়, ঠিক আছে? এটা লিখলেও হবে। সো দ্যাটস ইট। এখন আমরা এখান থেকে বলের কিছু ধর্ম দেখব। এই সংজ্ঞার মধ্যেই বলের কিছু ধর্ম আছে। 1 নম্বর ধর্ম, বল কি রাশি বলো? বল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে বল একটা ভেক্টর রাশি। ওকে, তোমরা গতি চ্যাপ্টারে একটা জিনিস পড়ে আসছো, ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি পাওয়া। এই ত্বরণ সৃষ্টি হয় কার কারণে? বলের কারণে। তাহলে আমরা দ্বিতীয় ধর্ম লিখতে পারি, বল ত্বরণ সৃষ্টি করতে সক্ষম। তাহলে বলটা ত্বরণ সৃষ্টি করতে সক্ষম। ওকে, তারপর কি বলতে পারি বলো তো? বলের একক। বলের একক তোমরা সবাই জানো, তোমরা এইটা পড়ে আসছো, 9-এ পড়ছো অনেকে। বলের একক হচ্ছে নিউটন। এটাকে সংক্ষেপে আমরা কি লিখি বলো? সংক্ষেপে লিখি আমরা বড় হাতের এন। এটাকে ভাঙায়া লেখাও তোমরা পারো। সো আমি একটা কুইক লিখে যাই নোট খাতার জন্য, জাস্ট কেজি এম এস ইনভার্স 2। এটা মাত্রা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে বলের মাত্রা। বলো তো মাত্রাটা কি হবে? কেজির জন্য মাত্রা কি বলো? কেজির জন্য হচ্ছে এম, মাস। কেজি মানে তো ভর, মাস। এম কি? মিটার। মিটারের জন্য হচ্ছে লেন্থ। মিটার হচ্ছে দৈর্ঘ্য, তার লেন্থ এল। সেকেন্ড হচ্ছে টাইম, তাহলে হচ্ছে টি। টি ইনভার্স 2, দ্যাটস ইট। এটা হচ্ছে বলের কি? মাত্রা। তো এই কয়েকটা জিনিস তোমাকে বল থেকে জানতে হবে। সো নোট খাতায় জাস্ট একটা সুন্দর আইডিয়া থাকবে যাতে তোমরা পরীক্ষার আগে পড়ে যেতে পারো। সো দ্যাটস ইট। দেখো বুঝতে পারছো কিন্তু তোমরা, ঠিক আছে? তো এখন আমরা জড়তা মানে বুঝলাম, আমরা বল মানে বুঝলাম। এখন আমরা আমাদের নেক্সট যে পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে মৌলিক বল। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট পয়েন্ট কি হবে? মৌলিক বল। ওকে, ওকে, চলো। মৌলিক বল। মৌলিক বল কি? যে সকল বল অকৃত্রিম, মানে অন্য কোনো বল। মৌলিক রাশি তোমরা জানো, যে রাশি মানে মৌলিক শব্দটা মানে কি? মৌলিক তখনই আমরা ইউজ করি যখন যেটা অন্য কারো কাছ থেকে উদ্ভূত হয়নি, এটাই মেইন, এটার থেকে অন্য সবকিছু আসছে, তাকে আমরা মৌলিক বলি না? তাহলে মৌলিক বলের সংজ্ঞাও সেম। ঠিক আছে, যে সকল বল অকৃত্রিম, অর্থাৎ অন্য কোনো বল থেকে এইসব বল সৃষ্টি হয়নি, অন্য কোনো বলের ওপর এইসব বল উৎপন্ন হয় না, তাকে আমরা বলছি মৌলিক বল। তাহলে আমরা কি লিখতে পারতেছি? যে সকল বল, যে সকল বল অকৃত্রিম বা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, তাকে মৌলিক বল বলে। ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক বলের সংজ্ঞা।
ঠিক আছে, অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, তাকে মৌলিক বল বলে। এই মৌলিক বল 4 রকম। কয় রকম বলো? মৌলিক বল 4 প্রকার। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এমসিকিউর জন্য। মৌলিক বল 4 প্রকার। কি কি মৌলিক বল যে 4 প্রকার সেটা কি কি? একটু মনোযোগ দিয়ে দেখো এটা কি কি। তো ফার্স্ট যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো তোমরা অনেকেই মহাকর্ষ বল সম্পর্কে পড়ে আসছো, ক্লাস 8এও পড়ছো। মহাকর্ষ বল 1 নাম্বার কে? মৌলিক বল, মহাকর্ষ বল, ঠিক আছে। দেন 2 নাম্বার হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এটাও তোমরা নাম শুনছো অনেকে, তোমরা আলোর নাম শুনছো, তড়িৎচুম্বকীয় বল। 3 নাম্বার যে বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, এটা আমি একটু পরে তোমাদের বুঝাই দিচ্ছি। সবল নিউক্লিয় বল, 3 নাম্বার বলের নাম কি? সবল নিউক্লিয় বল, মানে শক্তিশালী নিউক্লিয়ার ফোর্স। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টেরটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সো 4টা বলের নাম লিখছি আমরা, দেখো। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো মহাকর্ষীয় বল ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বল? মহাকর্ষীয় বল, ঠিক আছে। তো দেখো মহাকর্ষীয় বলটা কি বলতো? এই মহাবিশ্বে সকল বস্তু সকল বস্তুকে আকর্ষণ করে, আর এই বলটাকে আমরা কি বলি? মহাকর্ষীয় বল বলি। তাহলে আমরা কি লিখতে পারি বলো? এই মহাবিশ্বের, এই মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে কি করে বলো? আকর্ষণ করে। শুধু আকর্ষণ। আমরা জানি পৃথিবী আমাকে আকর্ষণ করে, তোমরা জানো যে আমি এই যে কলমটা ফালাই দিলাম, পৃথিবীর ভূমিতে পড়ে যাচ্ছে, তোমরা জানো, ক্লাস 7-8-এ পড়ছো তোমরা, যে পৃথিবী আমাকে আকর্ষণ করে, আমি তোমাকে আকর্ষণ করি, আহ, আহ, আমি বোর্ডটাকে আকর্ষণ করি, তোমার আশেপাশে থাকা চেয়ার টেবিল সবাই তোমাকে আকর্ষণ বলে আকর্ষণ করে, আমি এই রুমে থাকা সবকিছুকে আকর্ষণ করি। তো আলটিমেটলি এই মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল করে। এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। এটা তোমার জানতে হবে মহাকর্ষ বল কি। মনে রাখবে এই যে 4টা বল, এই 4টা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এখানে আমি স্টার দিয়ে একটু লিখে রাখলাম, নোট খাতায় এইভাবে সুন্দর করে লিখে রাখবো যাতে কুইক রিভিশন দিতে পারো। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল। এই 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। তাহলে এই 4টা বলের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। আর একটা জিনিস তুমি অতিরিক্ত জেনে রাখতে পারো, বাট এটা তোমার এসএসসিতে লাগবে, যে জেনে রাখো যে এই মহাকর্ষ বল হচ্ছে গ্রাভিটন কণা বিনিময়ের কারণে সৃষ্টি হয়। তো গ্রাভিটন নামে এক ধরনের কণা আছে যার যার জন্য এই মহাকর্ষ বল সৃষ্টি হয়। তা তুমি এটা জেনে রাখতে পারো, বাট এটা নট নেসেসারি, এটা অতিরিক্ত আমি লিখে দিলাম। তাহলে গ্রাভিটন কণার জন্য দায়ী, ঠিক আছে, গ্রাভিটন কণার জন্য এই মহাকর্ষ বল সৃষ্টি হয়। তাহলে এই দুটো জিনিস তুমি জেনে রাখলা, সবচেয়ে দুর্বলকে মহাকর্ষ বল, আর গ্রাভিটন কণা, এটা ভট, গ্রাভিটন কণার জন্য মহাকর্ষ বল, ঠিক আছে। তো দেখো মহাকর্ষ বল বুঝছো কিনা, তোমাকে এর চেয়ে বেশি তোমার এখন আর জানা দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। পরবর্তীতে মহাকর্ষ বল আমরা আরো পড়বো, ওকে। তো এরপর তড়িৎ চুম্বকীয় বল। আমরা জানি যে দুইটা আহিত কণা, আমরা জানি দুইটা আহিত কণা মানে একটা চার্জিত বস্তু, যার মধ্যে ইলেকট্রন কম থাকলে বা বেশি থাকলে, কোনো বস্তুতে যদি ইলেকট্রন কম থাকে বা বেশি থাকে, বুঝো কিন্তু ইলেকট্রন কম থাকে বা বেশি থাকে, তাহলে সেটাই হচ্ছে চার্জিত বস্তু। এই চার্জিত বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। একটা চার্জিত বস্তু আরেকটা চার্জিত বস্তুকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। এই ধরনের বলকে আমরা কি বলি? তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে। তাহলে এটা জাস্ট একটা আমি রাফ আইডিয়া দিলাম, এটা তোমাদের এখন নাই, এটা আরো অনেক পরে। এটা বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে সবই এসএসসিতে, এসএসসিতে আছে হালকা, বাট তুমি এটা মাথায় রেখো যে একটা বস্তুতে যদি ইলেকট্রনের শর্টেজ থাকে বা ইলেকট্রনের আধিক্য থাকে, তাহলে ওই বস্তুটা হয় আধানগ্রস্ত, মানে চার্জিত, চার্জ আছে আমরা বলি। আর একটা চার্জিত বস্তু আর একটা চার্জিত বস্তুকে আইদার আকর্ষণ করে নাহলে কি করে? বিকর্ষণ করে। আর সেইটার জন্যই সৃষ্টি হয় কি? তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে। তাহলে আমি একটু শর্টে লিখে রাখি জাস্ট একটু, যে আধানগ্রস্ত, আধান মানেই চার্জ, আধানগ্রস্ত বস্তু দ্বয় একে অপরকে আকর্ষণ, এখানে কিন্তু বিকর্ষণ হইতে পারে, শুধু আকর্ষণ হবে এরকম না। মহাকর্ষীয় বল শুধু আকর্ষণমূলক বল, কিন্তু এই বলটা
বিকর্ষণমূলক হইতে পারে, ঠিক আছে। আধানগ্রস্ত বস্তু একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে, একেই তড়িৎ চুম্বকীয় বল বলে। জাস্ট আমি শর্টের মধ্যে লিখলাম, এটা আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। ওকে, তো এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। আর এটা জন্য দায়ী কোন কণা? ফোটন কণা। এই যে এটা যেরকম গ্রাভিটন কণা, এটা হচ্ছে ফোটন কণা। জাস্ট এটা মাথায় রেখো, তাইলেই হবে, ফোটন কণা। তবে এটা এসিসি তে লাগবে তোমাদের, ফোটন কণা। ওকে, তার তড়িৎ চুম্বকীয় বলের জন্য দায়ী হচ্ছে ফোটন কণা। এরপর আসে সবল নিউক্লিয় বল। এটা তোমরা বুঝবা সবল নিউক্লিয় বল কোনটা। তোমরা জানো যে নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস, তোমরা খুব ভালো মতো জানো পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে, বলো, শিখছো তোমরা। পরমাণু নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, নিউট্রন থাকে, থাকে না? এই যে নিউক্লিয়াসে খুব অল্প জায়গায় থাকে, আমরা জানি নিউক্লিয়াসের আকার কিন্তু অনেক ছোট। অল্প জায়গার মধ্যে এতগুলো পজিটিভ আধান একসাথে বসে থাকে। পজিটিভ পজিটিভ তো বিকর্ষণ করে, প্রোটন তো পজিটিভ, রাইট? নিউট্রনের কোনো আধান নাই, তোমরা এটাও জানো। তো পজিটিভ তো পজিটিভে বিকর্ষণ করার কথা, কিন্তু তারা কিন্তু অল্প জায়গায় আটকায় বসে থাকে। নিশ্চয়ই এখানে কোনো বল কাজ করতেছে, যেই বলের কারণে এই কণাগুলো একসাথে আটকায় বসে আছে। তুমি চিন্তা করে দেখো যে আমরা জানি এই নিউক্লিয়াস অনেক ছোট, এই ছোট জায়গার মধ্যে এতগুলা কণা, তাও সবাই পজিটিভ এবং চার্জহীন, সবাই একসাথে আটকায় বসে আছেন। এটা কোন বলের কারণে? কোন বলের কারণে এরকম হচ্ছে? আর সেই বলটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়নগুলা, মানে প্রোটন নিউট্রন এগুলো, এগুলোকে আমরা কি বলি? নিউক্লিয়ন। নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়নগুলো আছে, যে বলের কারণে নিউক্লিয়নগুলো একত্রে থাকে, সেই বলটাই কি? সবল নিউক্লিয় বল। ঠিক আছে, তাইলে আমরা কিভাবে লিখতে পারি এটা? যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যে বলের কারণে নিউক্লিয়ন কোনগুলো? এই প্রোটন নিউট্রন এগুলোকে বলি আমরা নিউক্লিয়ন। নিউক্লিয়নগুলো একত্রে অবস্থান করে, তাকে সবল নিউক্লিয় বল বলে। এটা কিন্তু অনেক স্ট্রং একটা ফোর্স, ঠিক আছে। এবং এই যে চারটা মৌলিক বল, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ফোর্সকে এই সবল নিউক্লিয় বল। এটা ছিল সবচেয়ে দুর্বল, তাহলে আমরা এখানে লিখি এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তাহলে সবচেয়ে শক্তিশালীকে সবল নিউক্লিয় বল। আমি তোমাকে এটা শক্তির একটা আন্দাজ দিই। যদি মহাকর্ষ বলের শক্তি হয় 1, এটা শক্তি হয় 10⁻41। মানে এই শক্তি, এই শক্তির তুলনায় 10⁻41 গুণ বড়। মানে এই বলের জন্য যে উদ্ভূত শক্তি বা এই বলের পরিমাণ 10⁻41, মানে একের পরে 41টা শূন্য, এত গুণ বড়। কার তুলনায়? মহাকর্ষ বলের তুলনায়। মহাকর্ষ বল তো তুমি, আমরা কিন্তু বাস্তব জীবনে মহাকর্ষ বল ফেস করি। তুমি যখন হাঁটো, তুমি যখন বসো, তুমি যখন উঠে দাঁড়াও, তুমি বসলে উঠে দাঁড়াইতে একটু কষ্ট হয় না? তার কারণ কি? মহাকর্ষ বলের কারণে। আমি হাঁটি, তারপর হচ্ছে আমি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি, আমার একটু কষ্ট হয় না কেন? মহাকর্ষ বলের কারণে। তাহলে চিন্তা করে দেখো মহাকর্ষ বলটা কতটুকু, আর সেটার তুলনায় 10⁻41 গুণ বড় কে? সবল নিউক্লিয় বল। তাহলে এটা প্রচন্ড শক্তিশালী বল, ঠিক আছে, প্রচন্ড শক্তিশালী, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সবল নিউক্লিয় বল কিন্তু অনেক শক্তিশালী, ঠিক আছে। এখন এটাও তো কোনো না কোনো কণার বিনিময় হয়েছে, এটা হচ্ছে ম্যাসন কণার বিনিময় হয়েছে, ঠিক আছে। তো এটা তোমার জন্য অতিরিক্ত, জাস্ট মনে রাখা আর কি। তাহলে এটা ম্যাসন কণার জন্য সৃষ্টি হয়, ম্যাসন কণা দায়ী। ওকে, এটা ফোটন কণা, এটা গ্রাভিটন কণা, ওটা কি কণা? ম্যাসন কণা। সো লাস্ট আমরা শেষে চলে আসছি, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। তো পরমাণু নিউক্লিয়াসে, মানে দুর্বল নিউক্লিয় বলের সংখ্যাটা এরকম ভাবে অনেক জায়গায় লেখা থাকে যে বিটা ক্ষয়ের জন্য যেই বল দায়ী সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, বা যেই বলের কারণে নিউক্লিয়াসের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়, মানে তেজস্ক্রিয়তা হয়, সেই বলকে আমরা বলি দুর্বল নিউক্লিয় বল। এখন কথা হইতেছে তোমাদের কথা, বিটা ক্ষয়, তেজস্ক্রিয়তা, এগুলোই তো বুঝতেছি না। তো সেটাই একটু মনোযোগ দিয়ে বুঝো। একটা বল আছে দুর্বল নিউক্লিয় বল,
যে বলের কারণে কি হয় একটু দেখো, আমি এখানে একটা নিউক্লিয়াস আঁকলাম, ধরো এটার ভিতরে দুইটা প্রোটন, দুইটা প্রোটন, দুইটা নিউট্রন, দুইটা নিউট্রন, মানে দুইটা প্রোটন, দুইটা নিউট্রন আছে। এই দুর্বল নিউক্লিয়ার বলের কারণে কি হয় জানো? নিউট্রন প্রোটনে পরিণত হয়। আবার বলতেছি, নিউট্রন কিসে পরিণত হয়? প্রোটনে। দ্যাট মিনস নিউট্রন আমি লিখি এন টার্নস টু পি, এন টার্নস টু পি বোঝার জন্য লিখলাম, মানে নিউট্রন প্রোটনে পরিণত হয়। তার মানে এই জিনিসটা দেখতে তখন কেমন হয়েছে বলো তো? নিউট্রন যদি প্রোটন হয়ে যায় তাহলে তিনটা প্রোটন হয়ে গেল। এই নিউট্রন যখন প্রোটনে পরিণত হয় তখন এই নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন নির্গত হয়। আবার বলছি, নিউট্রন যখন প্রোটনে পরিণত হয়, দেখো নিউট্রনটা প্রোটনে পরিণত হয়ে গেছে, তখন এখান থেকে একটা ইলেকট্রন নির্গত হয়। একটা কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত হয়। আর এটা কি বলি আমরা? বিটা কণা। এটা কি আমরা কি বলি? বিটা কণা। সো এটা তোমার মাথায় রাখতে হবে, নিউট্রন যখন নিজেকে চেঞ্জ করে প্রোটনে পরিণত হয়, ভিতরে প্রোটন হয়ে যায়, তখন আরেকটা কণা বাইরে নির্গত হয়, অটোই নির্গত হয়, যাকে আমরা বলি বিটা কণা। আর এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটা কার জন্য ঘটতেছে? এটা এই দুর্বল নিউক্লিয় বলে, তুমি তো ঘটাইতেছো না। তাহলে এটা ঘটতেছে কার কারণে? দুর্বল নিউক্লিয় বলের কারণে। তাহলে আমরা দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞাটা কি লিখতে পারি? তোমরা নিচে লেখো, আমি বলতে পারি যে যে বলের কারণে বিটা ক্ষয় হয়, পরমাণু নিউক্লিয়াসে বিটা ক্ষয় হয় বা তেজস্ক্রিয়তা সৃষ্টি হয় বা অস্থিরতা সৃষ্টি হয়, অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তাকে আমরা কি বলতে পারি? দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমি এখানে লিখি যে বলের কারণে অস্থিতিশীলতার সৃষ্টি হয়, আমি ব্রেকেটে লিখি বিটা ক্ষয়, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। তো এই জিনিসগুলা তোমাকে একটু জানা রাখতে হবে, ঠিক আছে? এগুলো তোমরা আরো বিস্তারিত ব্যাখ্যা পড়বো সব এসএসসি তে। এসএসসি তে অনেক স্টুডেন্ট এগুলো পড়েই না, ঠিক আছে? বাট জেনে রাখো, জেনে রাখো, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট তোমার এগুলো জানতে হবে। তো এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা কিছুটা দুর্বল, কিছুটা দুর্বল বলতে গেলে এটা কিন্তু আবার অনেক দুর্বল না, ঠিক আছে? এটাও ভালো শক্তিশালী, বাট সবলের থেকে দুর্বল আর কি, তাই নামটা দুর্বল দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটাই বিটা ক্ষয়ের জন্য দায়ী, ঠিক আছে? আর এটা তোমার জানতে হবে, তোমাকে জেনে রাখতে হবে। তো যেটাই হোক, এটা ছিল গ্রাভিটন কণা, এটা ছিল ফোটন কণা, এটা ছিল মেসন কণা। তাহলে ওটা কোন কণা? ওটা হচ্ছে বোসন কণার জন্য, ঠিক আছে? তাহলে এটা লিখে রাখো, এটা বোসন কণার জন্য হয়, বোসন কণা। বিশেষ করে এইচএসসি তে এটা অনেক আসে, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তারা জানে এইগুলো পরীক্ষা আসে প্রচুর। তো দেখো, দুর্বল নিউক্লিয় বল কিভাবে সৃষ্টি হয় বা কি, মানে ওর কারণে কি ঘটে? মহাকর্ষ বলের কারণে আমি হাঁটতে পারতেছি, আমি পৃথিবীতে, পৃথিবী পৃষ্ঠে আমরা চলতে পারতেছি, রাইট? তড়িৎচুম্বকীয় বলের কারণে অনেক কিছু ঘটে, আমরা আলো দেখতেছি, তারপর হচ্ছে আমরা ইলেকট্রিসিটি পাইছি। সবল নিউক্লিয়াস বলের কারণে ভাই সব পদার্থ তৈরি তো হয়েছে নিউক্লিয়াস দিয়ে। নিউক্লিয়াস যদি না থাকতো তাহলে কি আর পদার্থ তৈরি হতে পারতো? প্রত্যেকটা পদার্থের হার্টই তো নিউক্লিয়াস, তো সেটি তো তৈরি হয়েছে সবল নিউক্লিয় বল দিয়ে। আর দুর্বল নিউক্লিয় বল আমাদের তেজস্ক্রিয়তার জন্য দায়ী, এটাও আমাদের এনার্জি প্রোডাকশন থেকে অনেক কিছু, অনেক মেডিকেল সায়েন্স অনেক কিছুতেই এটা প্রয়োজন হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কয়টা মৌলিক বল? চারটা মৌলিক বল। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের চারটা মৌলিক বল সম্পর্কে অনেক বেশি আইডিয়া আছে এরকম না, বাট যতটুকু দরকার অতটুকু আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তোমরা নোট খাতায় তোলো সুন্দর করে, জাস্ট এইটাই পড়ো, দেখবে পরীক্ষায় সব কমন পড়ছে। দেখো, পজ করে নোট করো। আচ্ছা, তোমরা মনে হয় ওইদিকে একটু কম দেখছো, তাই আমি একটু ক্যামেরাটা ঘুরাই দিছি, দেখো এখন ঠিক আছে কিনা, এখন দেখা যাচ্ছে কিনা। সো পজ করে নোট করছো হয়তো বা। তো আমরা এখন আমাদের বলের
আরো কিছু প্রকারভেদ আছে, এটা তো মৌলিক বল 4 প্রকার, বাট আমাদের থিওরি পারতে গেলে বা ম্যাথ পারতে গেলে আরো কিছু ছোট ছোট বলের নাম সম্পর্কে জানতে হবে। তো আমরা সেই ধরনের কিছু বল সম্পর্কে আজকে শিখবো আর একটু। তো সংজ্ঞাগুলো শিখবো, পার্থক্য দেখবো। তো চলো শুরু করি, এটা মুছে দিলাম আমি, হ্যাঁ। তো প্রথম দিকে চ্যাপ্টারের একটু লিখিত জিনিস থাকে ফিজিক্সে, ঠিক আছে, এটা গতি চ্যাপ্টারও ছিল, বাট এই লিখিত জিনিসগুলো তোমাকে ম্যাথ করতে হেল্প করবে, তোমাকে মেন্টালি প্রস্তুত করবে এই লিখিত জিনিসগুলো ম্যাথ করার জন্য। তো তোমরা কিন্তু এটা স্কিপ করো না, অনেকে এগুলো স্কিপ করে শুধু সূত্র পড়ে, বোর্ড কোশ্চেন করে, হ্যাঁ ঠিক আছে হয়ে যায়, বাট আমার কথা হচ্ছে আমার সব জানতে হবে। আমি এখন বইটা রিডিং পড়তে পারবো, মেইন বইটা কিন্তু এখন রিডিং পড়তে পারবো চাইলে, কারণ আমি থিওরি পড়ছি। তো থিওরি ভালো পারতে হবে, আমি মেইন বই রিডিং পড়তে হবে, আমি আবারও বলতেছি মেইন বই রিডিং পড়তে হবে। তো এই ধরনের জিনিসকে ইগনোর করা যাবে না, একটা ক্লাসই তো, প্রথম ক্লাসটাই তো। তো একটু লিখিত হোক, আমরা ইগনোর কেন করবো, আমরা এগুলো পড়বো, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্যাল জিনিস পড়বো, কোনো সমস্যা নেই। তো বোরিং লাগলেও মাঝে মধ্যে একটু বোরিং লাগতে পারে, বাট শিখো, শিখলে কাজে দিবে। তো চলো আমরা পরের ইয়েতে যাই। পরের যেই বলের প্রকারভেদটা পড়তে হবে সেটা হচ্ছে স্পর্শ বল আর অস্পর্শ বল, ঠিক আছে। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে দুইটা বল, স্পেশাল দুইটা বল আছে, সেটা হচ্ছে স্পর্শ বল, স্পর্শ, টাচ যেটাকে বলে স্পর্শ বল, আর এটা হচ্ছে অস্পর্শ বল। তো তোমরা বুঝতেই পারতেছো স্পর্শ বল আর অস্পর্শ বল কি। স্পর্শ মানে কি, যে বল সৃষ্টি হতে মানে দুইটা বস্তুর সংস্পর্শ প্রয়োজন। যেরকম ঘর্ষণ বল, আমি যখন হাঁটি তখনই তো রাস্তার সাথে আমার ঘর্ষণ হয়, গাড়ি যখন রাস্তায় চলে তখনই তো রাস্তার সাথে গাড়ির ঘর্ষণ হয়। ঘর্ষণ বল সৃষ্টি হইতে আমার তো রাস্তায় আমার পাটা রাখা লাগবে, গাড়ির চাকা তো রাখা লাগবে। রাস্তায় যদি পাই না রাখি তাহলে রাস্তার ঘর্ষণ বুঝবো কিভাবে। তারপর হচ্ছে টান বল, আমি যদি কোনো কিছুকে টানি, আমি তো জাদুকর না যে হাত দিয়ে টাইনাই নিয়ে এসে পড়বো, বাট আমি যখন কোনো কিছুকে টান দিব, একটা বস্তুকে টান বল, এই যে আমি যদি এই বোর্ডটাকেই টানতে চাই, আমাকে তো বোর্ডটাকে ধরতে হবে, ধরে তারপর টানতে হবে। তো এই স্পর্শ বল কোন ধরনের বল, তাইলে যে বল সৃষ্টি করতে দুইটা বস্তুর সংস্পর্শ প্রয়োজন, যে বল দুইটা বস্তুর সংস্পর্শ তলে সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি, স্পর্শ বল, ঠিক আছে। তো যে বল সৃষ্টি হতে, যে বল সৃষ্টি হতে দুটি বস্তুর সংস্পর্শ প্রয়োজন, তাকে স্পর্শ বল বলে। উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, উদাহরণ এই জন্যই পড়াচ্ছি মিলে, উদাহরণটাই লাগে। উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল এক ধরনের স্পর্শ বল। দেন টান বল, ঠিক আছে, এগুলো কি বল, স্পর্শ বল। এটা হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। এবার অস্পর্শ বল, এখন তোমার সব মাথায় আসতে পারে তার ছাড়া কি কোনো বল কাজ করে, আদৌ করে। এই কলমটা পালাই দিলাম, এটা নিচে পড়তেছে কোন বলের কারণে, তোমরা জানো ভালো মতো, মহাকর্ষ বলের কারণে। তো পৃথিবীকে ওটা টাচ করছে, টাচ ছাড়াই তো মহাকর্ষ বল কাজ করতেছে। দেখো আমি যা ছেড়ে দিছি, ও মহাকর্ষ বলের কারণে নিচে পড়ে যাচ্ছে না, টাচ তো করা লাগেনি। তড়িৎ চুম্বকীয় বল, একটা আধান আরেকটা আধানের আকর্ষণ করে। আমার শরীরে আধান আছে, এই বোর্ডে আধান আছে, আমার শরীরকে এমনি এই বোর্ড তাহলে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, টাচ করা লাগবে না। তো কিছু বল আছে যাদের স্পর্শের প্রয়োজন হয় না, তারা এমনি কাজ করে, তাকে আমরা বলতেছি কি অস্পর্শ বল। যেমন মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, এগুলা, ঠিক আছে। তো দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ ছাড়া, এইভাবে লেখো, দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। উদাহরণ কি দিতে পারি, উদাহরণ একটু আগে বললাম, মনে করো মহাকর্ষ বল, স্পর্শের প্রয়োজন হয় না। তারপর কি বলো, মহাকর্ষ বলের পরে তড়িৎ চুম্বকীয় বল, ইত্যাদি হচ্ছে তাহলে আমার অস্পর্শ বল। সো দেখো তোমরা স্পর্শ বল আর অস্পর্শ বলের মধ্যে পার্থক্যটা বুঝছো কিনা, ঠিক আছে। সংজ্ঞাটা, এটা মেইনলি সংজ্ঞাটা লাগবে পরীক্ষায়, দেখো বুঝতে পারছো কিনা।
ওকে, তো স্পর্শ স্পর্শ শেষ। এরপর শেষ যে দুইটা বল সম্পর্কে আমরা বলবো, শেষ হইলো ওই দুইটা বল তোমাদের তোমাদের সায়েন্সের জার্নিতে অনেক বেশি লাগবে। সেই দুইটা বল হচ্ছে সাম্য বল আর অসাম্য বল, ঠিক আছে? তো আমরা নেক্সট যে দুইটা জিনিস পড়বো সেটা হচ্ছে সাম্য বল আর কি অসাম্য বল, ঠিক আছে? তো দেখো, তো সাম্য বল আর অসাম্য বল, এই দুইটা বল আগে তোমাকে বুঝতে হবে, পরে আমরা পার্থক্য বা সংজ্ঞা এগুলো লিখবো, ঠিক আছে? সাম্য বল জিনিসটাকে আগে আমি উদাহরণ দিয়ে বুঝাবো, তোমরা নোট খাতা আগে উদাহরণ দিয়ে বুঝবা, পরে পার্থক্যটা লিখবা। এটা পার্থক্য পরীক্ষাতেও আসে, ঠিক আছে? আমি পার্থক্য সুন্দর করে লিখে দিব, সমস্যা নেই। সাম্য বল জিনিসটা কি? ধরো এটা একটা বস্তু, বুঝো এটা একটা বস্তু, হ্যাঁ? এই বস্তু তুমি এইদিকে টানতেছো, F1 বলে। তুমি টানতেছো, আমাকেই ধরো কেউ টানতেছে এদিকে, F1 বলে। তোমার বন্ধু আবার বিপরীত দিকে, ঠিক বিপরীত দিকে টানতেছে, ঠিক বিপরীত দিকে টানতেছে, F2 বলে। ধরো আমাকে বিপরীত দিকে টানতেছে, F2 বলে। আমাকে তুমি বলো, আমাকে এইদিকে টানতেছে F1 বলে, তোমার বন্ধু টানতেছে F2 বলে। এবং আমি বললাম এই F1 আর F2 সমান, মানে তোমরা দুই বন্ধু সমান বল দিছো, দুইজনের শক্তি হুবহু সমান। তাহলে কি আমি কোনো দিকে যাব? আমার কোনো মুভমেন্ট হবে? আমি স্থির থাকলে স্থিরই থাকবো। আমার কোনো মুভমেন্ট হবে? বলো, আমাকে যদি কেউ দুই দিক থেকে সমানভাবে টানে, একদম সমান বলে, আমি যে জায়গায় আছি সে বল দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আমার কি কোনো মুভমেন্ট হবে আদৌ? তাহলে এই বলগুলা এই বস্তুতে একটা কি সৃষ্টি করবে বলো? সাম্য অবস্থা সৃষ্টি করবে। আর এই ধরনের বলকে আমরা কি বলি? সাম্য বল। কারণ এই বল প্রয়োগ করার পরে তুমি স্থির বস্তুকে গতিশীল করতে পারতেছো না। তাহলে এখানে একটা কি সৃষ্টি করছে? বলগুলা সাম্য অবস্থা সৃষ্টি করছে, তাহলে এটাই হচ্ছে সাম্য বল। তো সুতরাং সাম্য অবস্থা সৃষ্টি হবে এখানে একটা। এটাকে আমরা কি বলতেছি তাহলে? সাম্য বল, ঠিক আছে? সাম্য বল কোনো বেগের পরিবর্তন, কোনো জড়তার পরিবর্তন করতে পারে না। সাম্য বল কোনো জড়তার পরিবর্তন করতে পারে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আরো একটা উদাহরণ দেখাই তোমাকে। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এটা ধরো একটা দেয়াল, দেয়াল বলে ধরো ছাদ, বাসার ছাদ, তোমার বাসার ছাদ, উপরে তাকাও ছাদ, ছাদের থেকে তুমি সুতা দিয়ে একটা বস্তু ঝুলাই দিছো, এই যে বস্তু ঝুলাই দিছো সুতা দিয়ে, সুন্দর। দেখবা সুতা, ছাদের মধ্যে সুতা বাইধে আমরা একটা বস্তু ঝুলাই দিলে বস্তু ঝুলে থাকবে। কিন্তু আমরা জানি প্রত্যেকটা বস্তুর একটা ওজন আছে, যেটা একদম খাড়া নিচের দিকে কাজ করে। ওজন তো একটা বল, রাইট? তো এই বস্তুটা একটা ওজন আছে যেটা খাড়া নিচের দিকে কাজ করে, এই যে ওজন, ডাব্লু, ওয়েট, যেটাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। তো আমরা জানি এই ওয়েটটাকে ধরে রাখছে কে বলতো? চিন্তা করে দেখো, সুতা দিয়ে ঝুলা রাখছে, এই ওয়েটটাকে ধরে রাখছে সুতা। সুতা তাইলে এই ওয়েটটাকে ধরে রাখছে। সুতায় কি সৃষ্টি হয়? সুতায় যে বল সৃষ্টি হয় তাকে আমরা বলি টান বল। সুতা দিয়ে টাইনা ধরে রাখছে। সুতা কি করে? বস্তুটাকে টেনে ধরে রাখছে, রাইট? তুমি চিন্তা করো, সুতায় কিন্তু টান সৃষ্টি হবে। তুমি যখন সুতার মধ্যে একটা বস্তু ঝুলাও, সুতার মধ্যে একটা টান সৃষ্টি হবে। আর যাই যেই টানটা সৃষ্টি হবে ওটা কিন্তু একটা বল, একে বলি আমরা টান বল। এবং সুতা ঠিক বস্তুর বিপরীত দিকে একটা বল সৃষ্টি করবে, ঠিক বস্তুর বিপরীত দিকে একটা বল সৃষ্টি করবে, যাকে আমরা বলি টি। এটাকে ইংলিশে বলে টেনশন। টেনশন বাংলায় বলে টান বল। এগুলো তোমাদের হালকা শিখতে হবে, ঠিক আছে? লাগবে তোমাদের। সো সুতা ঠিক তার বিপরীতে, ওজনের বিপরীতে একটা টান বল সৃষ্টি করবে, যাকে আমরা বলি কি টি। সুতা সবসময় তার বরাবর একটা টান বল সৃষ্টি করে। এবং এই টি আর ডাব্লু সমান। টি আর ডাব্লু সমান হলে এখানে কি সৃষ্টি হবে? সাম্য অবস্থা সৃষ্টি হবে। তার মানে এই বস্তুটা কিন্তু নড়বে না। আর তাইলে এই যে ওজন আর এই যে টান বল, এখানে কি বল? সাম্য বল। কারণ ওজন আর টান এখানে সাম্য অবস্থা সৃষ্টি করছে, তাহলে এরা কি বল? এখানে সাম্য বল, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি না, সাম্য বল বস্তুকে সাম্য অবস্থা সৃষ্টি করে, মানে বস্তু যে অবস্থা আছে সে অবস্থা থাকবে, বস্তুর কোনো বেগের, জড়তার, স্থিতি কিচ্ছু চেঞ্জ হবে না বস্তু, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো সাম্য বল কিভাবে সৃষ্টি হয়। এই কনসেপ্টটা তোমরা একটু ভালো মতো বুঝো। এটা উদাহরণ 1, এটা উদাহরণ 2, নোট খাতা তুলে রাখবা। সো এবার আসো অসাম্য বলে। অসাম্য বল কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? তো তুমি দেখো এটা বস্তু, এবার আমাকে ধরো তুমি দিতেছো এইদিকে কত বল? F1 বল। তোমার বন্ধু দিতেছে এইদিকে কত বল?
F2 বল, কিন্তু তোমার বলটা বড়, তুমি শক্তিশালী বেশি, তুমি বেশি বল দিচ্ছ, তুমি আমাকে টানতেছো, তুমি বেশি বল দিচ্ছ। তো তুমি যদি বেশি বল দাও, তোমার বন্ধু যদি কম বল দেয় এইদিকে, তাহলে আমি তোমার দিকেই যাবো, রাইট? যদি F1 F2 চেয়ে বড় হয়, তাহলে বস্তুটা কি আর স্থির থাকবে? কোনোদিনও না, বস্তু আর স্থির থাকবে না। বস্তু দেখা যাবে, বস্তু তখন F1 এর দিকে অগ্রসর হবে, অগ্রসর হবে। আর একটি লব্ধি বল সৃষ্টি হবে, এবং একটি লব্ধি বল সৃষ্টি হবে। এগুলো আমরা আবার একটু পরে দেখবো, ম্যাথমেটিক্যাল সময় দেখবো কিভাবে লব্ধি বল বের করে, জাস্ট হালকা জেনে রাখা। লব্ধি বল সৃষ্টি হবে, এবং এখানে একটা লব্ধি বল সৃষ্টি হবে। অবশ্যই তুমি আমাকে দুইজন দুই দিকে টানতেছো, যেদিকে বড় সেদিকে তো আমি যাবো, রাইট? তো এই দুইটা বল এখানে কি আর সাম্যাবস্থা সৃষ্টি করলো? আমি তো ছিলাম স্থির, এখন আমি মুভ করা শুরু করছি, তাহলে এই দুইটা বল অসাম্য বল। অসাম্য বল, এটা সাম্যাবস্থা সৃষ্টি করে না, ওটা সাম্যাবস্থা নষ্ট করছে। তাহলে এই দুইটা বলকে আমরা কি বলছি? অসাম্য বল। এখন এই ক্ষেত্রে কি অসাম্য বল সৃষ্টি করা যায়? করা যায়। তুমি চিন্তা করে দেখো, সুতায় বেচারা বস্তু খুব সুন্দর করে ঝুলতেছিল, তুমি কি করলা? কিচ্ছু না, এই বস্তুটাকে একটু নিয়া সুইং করে দিলা, জাস্ট দোলনা যেমন সুইং করে, এই বস্তুটাকে এখানে টাইনে নিয়ে সুইং দিয়ে করে দিলা। সুইং করে দিলে দেখো কি হয়, একটা বস্তু সুতার মধ্যে খুব ভালো স্থির অবস্থায় ঝুলে ছিল, আমি কি করলাম? বস্তুটা নাড়াচাড়া করাই দিলাম, মানে টাইনা নিয়ে সুইং করাই দিলাম, তাহলে সুইং খাইতে থাকবে না? কেন? তুমি দেখো কেন কি হচ্ছে এখানে। তাইলে এটা ধরো ওই যে দেয়াল, আবার তোমার বস্তু তো এরকম থাকার কথা, আমি ডট 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 দিয়ে বুঝাচ্ছি এরকম থাকার কথা, কিন্তু তুমি না, এই পজিশনে তুমি না রাখা, তুমি এটারে এমনি না টান দিলা, টান দিয়ে বাঁকা করে ফেললা, বাঁকা করে তুমি ছেড়ে দিলা, ছেড়ে দিলে সে কিন্তু সুইং করতে থাকবে, এরকম এরকম সুইং করতে থাকবে, রাইট? কেন? দেখো তো, ওজন, তোমাকে আমি বলছি ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে ভাই, ওজন সবসময় নিচের দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে ওজন। এই আর সুতার টান কোন দিকে? সুতার টান হচ্ছে সুতা বরাবর, এই যে সুতার টান এই দিক বরাবর কাজ করবে, সুতা বরাবর। এবার আমাকে বলো, টি আর ডাব্লিউ কি এরকম হয়েছে অপোজিট, একটা একটা কাটাকাটি করছে? এটা কি সমান হওয়ার কোনো সুযোগ আছে? কারণ ডাব্লিউ নিচের দিকে, টি হচ্ছে ওই দিকে। তাহলে এইখানে টি আর ডাব্লিউ মিলে কি বল সৃষ্টি করবে? অসাম্য বল। মানে এই বস্তুটার মধ্যে তখন সাম্যাবস্থা আসবে না, এই বস্তু স্থির থাকবে না, এই বস্তু চলতে থাকবে, এই বস্তু কিতে থাকবে? চলতে থাকবে। পরে হ্যাঁ, বাতাসের বাধা বিভিন্ন কারণে হয়তো থামবে, বাট টি আর ডাব্লিউ এখন একদিকে নাই, তার মানে এটা এখানে সাম্যাবস্থা সৃষ্টি করবে না। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা কি সৃষ্টি হবে? অসাম্য অবস্থা সৃষ্টি হবে, মানে এখানে অসাম্য অবস্থা সৃষ্টি হবে। তো এই তখন টি আর ডাব্লিউ হচ্ছে কি বল? অসাম্য বল। তাহলে দেখো তোমরা সাম্য বল আর অসাম্য বলের মধ্যে পার্থক্যটা বুঝছো কিনা। এটা ছোট টপিক হইতে পারে, বাট এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, তোমাদের অনেক বেশি প্রয়োজন হবে এটা। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা, পজ করে নোট করো। তো তোমাদের সুবিধার জন্য আমি সাম্য বল আর অসাম্য বলের যে পার্থক্যটা আছে সেটা বোর্ডে লিখে ফেলছি একেবারে, যাতে তোমরা পজ করে নোট খাতায় তুলে ফেলতে পারো। কারণ আমাদের লিখে লিখে পড়াতে গেলে একটু সময় লাগতো, তোমাদের সময় যাতে কম লাগে তাই আমি লিখে ফেলছি। তোমরা এখন পজ করে লিখতে পারবা। সো আমি একটু বুঝাই দিই পার্থক্যটা তোমাদের, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। একটু মনোযোগ দিয়ে শোনো। কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, তখন বলগুলোকে সাম্য বল বলে। তাই কি দেখলাম, আমাকে দুইজন দুই দিকে টানতেছে, কিন্তু আমি নড়তেছি না, বলের লব্ধি তো শূন্য হবে। সাম্য বল কি? যত বলই ক্রিয়া করুক, সবাই একে অপরের সাথে কাটাকাটি হয়ে লব্ধিটা শূন্য হবে। ঠিক আছে, মানে বলে কোনো বল থাকবে না, সবার সাথে সবাই কাটাকাটি হয়ে যাবে। তাহলে এটাই কি বল? সাম্য বল। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, অবশ্যই সবগুলো বল ক্রিয়া করলে লব্ধির মান আর দিক থাকবে। তিন চারটা বল ক্রিয়া করলো, দুইটা বল ক্রিয়া করলো, এদের একটা মান থাকবে, বড় ছোট থাকবে, কোনো একটা দিকে আমি যাব। ঠিক আছে, একটু আগে উদাহরণটা বুঝলে এই সংখ্যাটা তোমরা ইজিলি বুঝবা। এখানে দেখো এটাও বুঝবা উদাহরণটা বুঝলে, এই কারণে আমি উদাহরণটা আগে পড়াই নিছি। দুইটা বল ক্রিয়া করলে একে অপরের সমান হবে আর বিপরীত দিকে ক্রিয়া করবে। চিন্তা করো, উদাহরণে যাও, দেখো এটাই পড়াইছি, একে অপরের সমান হবে আর বিপরীত দিকে ক্রিয়া করবে। আর এই ক্ষেত্রে অসমান হবে, একই দিকে ক্রিয়া করবে, বা বিপরীত দিকেও ক্রিয়া করতে পারে, তবে অসমান হবে তখন। ঠিক আছে, তো এটা বুঝতে পারছো। এটা কি জড়তার পরিবর্তন হবে না? হবে। সাম্যবল ক্রিয়া করলে কি জড়তার পরিবর্তন হবে? আমি যেমনি আসামনেই থাকবো, একটু আগে বললাম আমি যেমনি আসামনেই থাকবো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গতিশীল বস্তুর দিক পরিবর্তন হবে বা জড়তার পরিবর্তন হবে। লাস্ট, এটাও সহজ। আমি যদি স্থিরই থাকি, আমি যদি গতিশীল থাকি, গতিশীলই থাকি, আমি একই বেগে থাকি,
সাম্য বলের ক্ষেত্রে আমার তাহলে ত্বরণ সৃষ্টি হবে না, স্বাভাবিক। ত্বরণ কই থেকে সৃষ্টি হবে? ত্বরণ তো সৃষ্টি হয় বল কাজ করলে। সাম্য বল কি? বল কাজই করতেছে না, সব কাটাকাটি হয়ে গেছে, তাহলে ত্বরণ সৃষ্টি হবে না। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। তো এই চারটা উদাহরণ সুন্দর করে লেখো, খাতার মধ্যে লিখে নোট করো, দেখো বুঝতে পারছো কিনা। তো আমাদের বলের সকল আলোচনা এখানেই শেষ। আমরা এরপর ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে চলে যাবো, নিউটনের বলের সূত্র, ভরবেগ, এগুলোতে চলে যাবো। তো দেখো তোমরা বলের আলোচনাটা বুঝতে পারছো কিনা। সো পজ করে নোট করো। থ্যাংক ইউ।